একটা সময় ছিল যখন গ্রাম এবং শহরের মধ্যে বিস্তর ফারাক ছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রাম অনেকটাই উন্নতি করেছে। আপনি এখন যে কোনো গ্রামে গেলেই ইলেকট্রিসিটি বলুন, তার রাস্তাঘাট বলুন, খুব সুন্দর হয়ে গেছে। একটা সময় গ্রামের শিক্ষিতের হার ছিল খুবই কম, সেটাও এখন দুর্গম নয়। পাল্লা দিয়ে এখনকার ইয়ং জেনারেশনগুলো পড়াশোনার দিকে মন দিয়েছে। টেকনোলজি এখন আস্তে আস্তে গ্রামেও প্রবেশ করেছে। ইন্টারনেট পরিষেবা কি আগে গ্রামের মানুষ জানতো না, কিন্তু বর্তমান সময়ে গ্রামেও সেটা প্রভাব বিস্তার করেছে, যার ফলে মানুষ বর্তমানে আধুনিক থেকে আরও আধুনিকতর হয়ে উঠছে এবং গ্রাম শহরকে টেক্কা দিচ্ছে বর্তমানে। আজকে আমরা এমন কিছু ব্যবসা নিয়ে আলোচনা করব যেগুলি প্রত্যন্ত গ্রামেও করা যাবে, এবং গ্রামের পরিবেশ যেহেতু শহরকে টেক্কা দিচ্ছে, তাই ব্যবসা নিয়ে গ্রামে খুব একটা চিন্তার কারণ নেই। আপনি জানবেন গ্রামে ব্যবসা চলে না, এই ধারণা কিন্তু একদম ভ্রান্ত। এমন এমন অনেক ব্যবসা রয়েছে যেগুলো শুধুমাত্র গ্রামেই করা যায়। আপনি শত চেষ্টা করলেও শহরে করতে পারবেন না, বা সেই পরিবেশটা হয়তো শহরে পাবেন না আপনি, কিন্তু সেই ব্যবসাগুলো গ্রামে রমরমিয়ে চলে এবং গ্রাম থেকেই সেই প্রোডাক্টগুলো শহরে যাচ্ছে এবং প্রচুর মুনাফা কামাচ্ছে তারা। তাহলে আপনি কেন পারবেন না? শুধু আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে এবং আপনাকে কয়েকটা নীতি ফলো করতে হবে। বিজনেসের প্রথম রুলস যেটা হচ্ছে, আপনার যে এরিয়ায় বাস করছেন সেখানকার মানুষের চাহিদা বুঝতে হবে, সেখানকার পরিবেশ বুঝতে হবে। আপনি এমন একটা কিছু শুরু করলেন যেটা গ্রামের মানুষ পছন্দ করছে না, বা সেসব সম্পর্কে গ্রামের মানুষের কোনো ধারণা নেই, তাহলে তারা সেই প্রোডাক্টটা কেন কিনবে? তাদের অবগত আছে এরকম কোনো প্রোডাক্টে আপনাকে তৈরি করতে হবে বা সেলস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্রেডিট। না, আপনি কখনোই বিজনেসে ক্রেডিট দিয়ে কিন্তু বড় করতে পারবেন না বিজনেসকে। আপনি একটা দোকান খুলছেন, ধার দিচ্ছেন, প্রচুর কাস্টমার পাচ্ছেন, ভাবছেন খুব সুন্দর চলছে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই ধার দেওয়ার ক্যাপাসিটিটা আপনার কতটুকু আছে। এমন জায়গায় ধার দিচ্ছেন না তো যে আগামীতে সেই ব্যক্তি সেই ধার পরিশোধ করতে পারবে না এবং আপনার ভার শূন্য হয়ে যাবে। অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন। বিজনেসটা চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার এবং নগদে করার। সেল কম হোক, দেখবেন প্রফিটটা ঠিক পুষিয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন তার গুণগত মান সম্পর্কে যেন যথেষ্ট সচেতন হন আপনি। কারণ একটা প্রোডাক্টের বাজে রেজাল্ট মানেই আপনি কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবেন, জনগণের বিশ্বাস হারাবেন, এবং একবার বিশ্বাস হারালে বিজনেসে মুখ তুলে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু অনেকেই হারিয়ে ফেলে। তাই এই ভুলটা কখনোই করবেন না। আজকে এমন 4টি বিজনেসের কথা বলবো যেগুলো খুবই সাধারণ, হয়তো আপনার মনে হবে যেগুলো তো দেখতে পাই। আমি অসাধারণ কিছু বলছি না, বা বিজনেস অসাধারণ নতুনত্ব বলে কিছু হয় না। পুরোনো বিজনেসটাকেই ঘষা মাজা করে সেটাকে নতুনত্ব আনতে হয়। আজকে এমন 4টি বিজনেসের কথা বলবো যে 4টি বিজনেস খুবই প্রফিটেবল এবং গ্রামে রমরমিয়ে চলবে, এবং সেই প্রোডাক্টগুলো আপনি শহরে গিয়েও বেচা কিনা করতে পারবেন। প্রথম বিজনেস যেটা বলবো সেটা হচ্ছে ফার্মিং বিজনেস। ফার্মিং মানে বুঝতে পারছেন খামারের ব্যবসা। খামারে যে কোনো পশুপালন করা যায়, সে আপনি গরু হোক, ছাগল হোক, হাঁস মুরগি হোক, শূকর হোক, যে কোনো ধরনের পশুপালন আপনি করতে পারবেন। আপনি যদি ছাগল প্রতিপালন করেন সেক্ষেত্রে আপনি ছাগলের মাংস বিক্রি করতে পারছেন, বা গোটা ছাগলটাকে বেচতে পারছেন যারা মাংস বিক্রি করে তাদের কাছে। গরু যদি আপনি পালন করেন সেক্ষেত্রে আপনি গরুর দুধ বিক্রি করতে পারছেন। হাঁস মুরগি যদি প্রতিপালন করেন সেক্ষেত্রে আপনি হাঁস মুরগির ডিম পাচ্ছেন, ইভেন তাদের মাংসটাও বিক্রি করতে পারছেন। আজকে আপনি যে পোলট্রি যে খাচ্ছেন বাড়িতে, বা দেশি মুরগি যেটা খাচ্ছেন, আপনি কি মনে হচ্ছে যে কলকাতায় কোনো শহরে বসে কেউ চাষ করছে, নাকি ঢাকায় শহরে বসে কেউ চাষ করছে? চাষ করছে তো সেই গ্রামের লোকই, খামার তো সেই গ্রামেই। তো আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। ইনভেস্ট কিন্তু খুব বেশি নয়, শুধু একটু নজর রাখতে হবে, কারণ এই সমস্ত পশুপালন করতে গেলে এদের একটা সময় আসে যখন এদের রোগবাগ শুরু হয়, তাই এদের ট্রিটমেন্টের একটু ব্যবস্থাটা আপনাকে করতে হবে। এবং আশেপাশে প্রায় অনেক গ্রামে এখন ভেটেরিনারি ব্যবস্থাটা চালু হয়ে আছে। তো আপনি যদি ভেটেরিনারি যে চিকিৎসক তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার যদি ওষুধপত্র ঠিকঠাক রাখেন, তাহলে সেই মহামারী হওয়ার চান্সটা খুবই কমে যাবে। এমনকি আপনি যদি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে রোগবাগ হওয়ার চান্স অনেকটাই কম। তাহলে এই একটা ব্যবসা যেটা খুবই লাভজনক। দ্বিতীয় যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে ফিশারি ব্যবসা। আপনার মনে হচ্ছে যে বিদেশে যে মাছগুলো যায়, বা আমাদের শহর অঞ্চলে যে মাছগুলো বিক্রি হয় মার্কেটে,
সেগুলো কি কলকাতার ছাদে চাষ হয় নাকি হাওড়ার ময়দানে চাষ হচ্ছে? চাষ তো হচ্ছে কোনো খালে বিলে। তাহলে সেই খাল বিলগুলো কোথায়? বেশিরভাগ জলাশয় হচ্ছে গ্রামে। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার হয়তো নিজস্ব পুকুর নেই, আপনি চিন্তিত কীভাবে ব্যবসা করবো, আমার তো নিজস্ব জলাশয় নেই। নিজস্ব জলাশয় থাকলেই যে ব্যবসা করা যায় এমনটা কিন্তু নয়। অনেকেই দেখবেন এই ব্যবসাটা শুরু করছে লিজ নিয়ে। মানে ধরুন আপনার পুকুর বা বিল বা খাল কিছু একটা আছে, আমি সেটা লিজ নেব, তার বিনিময়ে আপনার সঙ্গে একটা চুক্তি হবে যে আপনার পুকুর আমি ইনভেস্ট করব, সেখানে মাছ চাষ করব, যা প্রফিট হবে তার এত পার্সেন্ট আপনার, বাকিটা আমার। এইভাবে সিস্টেমে, লিজের সিস্টেমে এখন আশেপাশে প্রচুর জায়গায় চাষ হচ্ছে মৎস্য চাষ। তো আপনি যদি সেই চাষটা করতে পারেন কেমন হয়? আপনি শুধু ভারতবর্ষ বলে নয়, বাংলাদেশে খোঁজ নিন এবং বিভিন্ন রাষ্ট্রের খোঁজ নিয়ে দেখুন, এই ফিশারি বিজনেসটা এখন খুব পপুলার একটা বিজনেস। এমনকি বাড়িতেও অনেকে ছোটোখাটো ফিশারি খুলে বসে আছে। তো আপনি এই বিজনেসটা শিখতে পারেন। এর জন্য শিক্ষকতার যোগ্যতা খুব বেশি দরকার নেই, ইভেন ইনভেস্টও খুব বেশি নয়। আর সবচেয়ে বড় কথা, এখন বর্তমানে গ্রামের যে সমস্ত পঞ্চায়েত অফিস বা ব্লক ডেভেলপমেন্টের যে সমস্ত অফিসগুলো রয়েছে, সেই সমস্ত দপ্তরে মৎস্য চাষ সম্পর্কে যথেষ্ট ট্রেনিং দেওয়া হয়। তো আপনি সেখান থেকে ট্রেনিং নিয়েও এটা শিখতে পারেন। থার্ড যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে মুদিখানা বিজনেস। আপনার এখন মুদিখানা শুনলেই মনে হয় সেই মান্ধাত্র আমলের কথা বলছেন, আপনি নিজে কি করছেন? মুদিখানার বিজনেস মানে সে আগেকার মতো 50 জিবি বা 25 গ্রাম চাল বা ধরুন 50 গ্রাম ডাল, এটা কিন্তু বলছি না আপনাকে। প্যাকেজিং সিস্টেমে বিজনেস। আপনি একটা স্টোর রুম খুললেন এবং সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে আপনি যাবতীয় যা কিছু রাখবেন সব প্যাকেজিং। আপনি দেখুন, আপনি বড় বড় শপিং মলে যাচ্ছেন, সেই রিলায়েন্স স্মার্ট বলুন বা যেখানেই যান, আপনি সেই স্মার্ট শোরুমগুলোতে গিয়ে আপনি কী খুঁজছেন? প্যাকেজিং। একটা প্যাকেটের চাল নিচ্ছেন, প্যাকেটের ডাল নিচ্ছেন, কারণ আপনি জানেন প্যাকেজিং ফুড মানে সুন্দর হয়, ভালো হয় সেগুলো। এটা ধারণা আমাদের মধ্যে। তো আপনি যদি সেই ধারণাটাকে নিজে কাজে লাগান, আপনি যদি প্যাকেজিং খাবারটাকে আপনার স্টোর রুমে রাখেন এবং সেই খাবারের মানটা যদি পারফেক্ট হয়, তাহলে কেমন হয়? বিজনেসটা ভালো চলবে কিন্তু আপনার। মুদিখানা বিজনেসের যে লস আছে এমনটা কিন্তু নয়। আপনি বড় বড় মুদিখানাগুলোকে দেখুন, যার বড় বড় স্টোর রুম খুলে বসেছে, তারা কিন্তু কোটি কোটি টাকা কামাচ্ছে এর থেকে। ফোর্থ যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে কীটনাশকের ব্যবসা। কীটনাশকের ব্যবসায় একটা জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে লাইসেন্স। অবৈধভাবে কোনো ব্যবসার কথা কিন্তু আমাদের চ্যানেলে আমরা বলবো না। আপনি একটা উপযুক্ত ট্রেনিং নিয়ে যদি একটা লাইসেন্সের ব্যবস্থা করতে পারেন, তাহলে এই ব্যবসাটা গ্রামে খুব সুন্দর চলে। এবং এই কীটনাশকের ব্যবসাটা গ্রামেই সবচেয়ে বেশি পপুলার। কারণ কীটনাশক কোথায় ব্যবহৃত হয়? বেশিরভাগই ব্যবহৃত হয় চাষবাসের ক্ষেত্রে। ধান বলুন, পাট বলুন, বিভিন্ন যে সমস্ত শস্যগুলো উৎপাদন হয় সেখানে ক্ষেত্রে এই কীটনাশকগুলো ব্যবহার করা হয়, এবং বিভিন্ন রাসায়নিক সার থেকে শুরু করে যাবতীয় কিছু। এই ব্যবসাটা করতে গেলে আপনাকে একটা সার্কেল তৈরি করতে হবে। আপনার নিকটবর্তী যে সমস্ত চাষি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে, এবং যে প্রোডাক্টগুলো আপনার কাছে আছে তার গুণগত মান সম্পর্কে তাদেরকে জানাতে হবে। এবং এমন প্রোডাক্ট আপনি রাখবেন না যার গুণগত মান সম্পর্কে আপনার মধ্যে সন্দেহ রয়েছে। চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোডাক্ট যেন উপযুক্ত হয় এবং সরকারি অনুমোদিত হয়। তাহলে কী হবে? সেই প্রোডাক্টগুলো যদি সঠিক হয়, দেখবেন আপনার ঠিক কাস্টমার খুঁজে নিতে হবে না, চাষি ভাইরাই আপনার কাছে ছুটে চলে আসবে। তো আজকে বেশি সময় নষ্ট না করে আপনাদের এই যে 4টি ব্যবসার কথা বললাম, একটু ঠান্ডা মাথায় ভাবুন। দেখবেন এই 4টি ব্যবসা কিন্তু খুব একটা লসের ব্যবসা নয়, এবং ইনভেস্ট যে প্রচুর তাও কিন্তু নয়, এবং এই ব্যবসাগুলো কিন্তু গ্রামে বসে আরামসে করা যায়। আপনি প্রথমে ভাবতে পারেন যে ব্যবসা এইগুলো হয়। ব্যবসাকে কোনো সময় যদি ছোটো চোখে দেখেন, তাহলে আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসা কখনো ছোট বা বড় হয় না। ব্যবসার জন্য নিজের মস্তিষ্কটাকে বড় করতে হয়, নিজের স্বপ্নটাকে বড় করতে হয়, নিজের থিঙ্কিং পাওয়ারটাকে বড় করতে হয়, তবে কিন্তু একজন ব্যবসায়ী হওয়া যায়। এই ভিডিওটা বেশি বড় করছি না, কারণ আমরা জানি এখন অনেকেই রিলস বা শর্ট দেখার জন্য, একদম নাচ গান দেখার জন্য অনেকে ব্যস্ত, ভাবছেন এতক্ষণ কেন সময় নষ্ট করব। তাই বেশি সময় নষ্ট না করে আপনাদের আজকে যে 4টি বিজনেসের কথা বললাম, ভবিষ্যতে আরও অনেক বিজনেসের কথা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে যে 4টি বিজনেসের কথা বললাম একটু ভেবেচিন্তে দেখুন। আশা করব হয়তো আপনার ভবিষ্যৎ আগামীতে উজ্জ্বল হয়ে উঠতে পারে এই ব্যবসার হাত ধরেই। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।